আমার প্রশ্ন, এই যে ভাইপো ব্যানার্জি, এর বয়স 30-32 বছর, তুমি কত বড় নেতা হে? এত টাকা তুমি কামিয়েছো যে এত বড় বাড়ি করতে পেরেছো? শোনা যায় তোমার বাড়ির নিচে ভল্ট আছে। তুমি বলো দেখি তো আমার বাড়ির নিচে ভল্ট নেই। শুধু তিনটে প্রশ্ন রেখে গেলাম। স্বাস্থ্য কেন ধ্বংস করেছো? শিক্ষা কেন ধ্বংস করেছো? লক্ষ্মীর ভান্ডারের টাকা কার? ভারতবর্ষের বিচার বিভাগকে কেন আক্রমণ করেছো এইভাবে? বিচার বিভাগ কখনো কোনো দলের বিচার বিভাগ হতে পারে? আসলে এই মুখ্যমন্ত্রীর, এই লোকটির, এই ভদ্রমহিলার আসন নড়ে গেছে, তিনি থরথর করে কাঁপছেন। এই সুরকে আবহমান কালের জন্য সুর এই ধরে নিয়ে আমি বলছি যে তৃণমূলকে একটা ভোটও নয়, কারণ এই তৃণমূল যারা এখানে প্রধান বিরোধী শক্তি বিজেপির, ভারতবর্ষে এই তৃণমূলের কোনো চিহ্ন নেই। এই তৃণমূল ভারতবর্ষে কোনো লড়াইতেই নেই। এই তৃণমূলকে কেউ যদি 42টা আসনও দিয়ে দেন, তারা কোনোদিন সরকার গঠনের কাছাকাছি আসতে পারবেন না। সুতরাং এই তৃণমূলকে, এই দুর্বৃত্ত দলকে ভোট দেওয়ার অর্থ, এই দুর্বৃত্ত দলকে ভোট দেওয়ার অর্থ নিজেদের ভোট নষ্ট করা। এটা আপনারা আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলে দেবেন। শুধু এটাই নয়, আরো কারণ আছে। আমাদের প্রিয় বঙ্গভূমি, আমাদের প্রিয় পশ্চিমবঙ্গকে যিনি ধ্বংস করছেন গত 10 বছর ধরে, তার নাম তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি গত পরশুদিন থেকে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকার করতে অগ্রাহ্য করেছি। ওনার নামের সঙ্গে আমি আর মুখ্যমন্ত্রী শব্দটা বসাই না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীত্বের একটা ঐতিহ্য আছে, আপনারা জানেন। স্বাধীনতা পরবর্তী কাল থেকে আর এই দুর্বৃত্ত তৃণমূল ক্ষমতায় আসার আগে পর্যন্ত অনেক রাজনৈতিক দলের অনেক মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন, অনেক নেতা সেই আসনে বসেছিলেন। বিধান রায়ের কথা আমাদের মনে পড়ে, প্রফুল্ল সেনের কথা আমাদের মনে পড়ে, অজয় মুখার্জির কথা আমাদের মনে পড়ে, আরো অনেকের কথা আমাদের মনে পড়ে। কিন্তু এই রকম মিথ্যাচারী, এই রকম ভাওতাবাজ, এই রকম দালাল তোলাবাজ দলের একজন প্রধান এর আগে কখনো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের হননি। এই ভদ্রমহিলা পশ্চিমবঙ্গের সবচেয়ে গর্বের যে জায়গা শিক্ষা, সেটাকে ধ্বংস করে দিয়েছেন। এই শিক্ষার বিষয়ে দুর্নীতি প্রথম ধরা পড়েছিল আমার হাতে, কিন্তু আমি আমার কথা বলার জন্য এখানে আসিনি। আমি এসেছি ভারতবর্ষের বিচারালয়, ভারতবর্ষের বিচার বিভাগের কথা বলার জন্য। তারা আবার আমার রায় খতিয়ে দেখেছে। গত পরশু পুরো পরীক্ষাটা বাতিল করে দিয়েছে, যেটা করার সাহস এমনকি আমিও পাইনি। 17 রকমের দুর্নীতি তারা খুঁজে বার করে দিয়েছে, যা আপনারা এর মধ্যেই জানেন। এবং বলেছে যে এই তৃণমূল সরকারের এবং এই যারা চাকরি দেওয়ার দায়িত্বে ছিলেন তাদের অসহযোগিতার জন্য মুড়ি থেকে মিছরি আলাদা করা গেল না, ফলে পুরো পরীক্ষা ব্যবস্থাটা বাতিল করতে হলো। আজকে যে প্রায় 26,000 প্রার্থী, তাদের মধ্যে যেমন জাল প্রার্থী আছেন, তেমন কিছু উপযুক্ত প্রার্থীও আছেন। তাদের যে সবাইয়ের পরীক্ষা বাতিল করতে হলো, তার জন্য দায়ী একমাত্র এই জালিয়াতদের মুখ্যমন্ত্রী, জালিয়াতদের মমতা বন্দ্যোপাধ্যায়। এই জালিয়াতরা তাকে মুখ্যমন্ত্রী বলে ডাকতে পারেন, ডাকুন, কিন্তু আমরা আজ থেকে আর তাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না। তাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে টেনে আমরা নামিয়ে দিলাম। এই ধরনের জালিয়াত মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারে না। পশ্চিমবঙ্গে বহু মনীষী, আমি বলবো হ্যাঁ মনীষী, তারা মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনারা হয়তো প্রফুল্ল সেনের নাম শুনেছেন। তিনি কখনো নিজের পকেটে টাকা ঢোকাননি। তিনি অবিবাহিত ছিলেন, তারও ভাইপো ছিল। আমরা কলকাতা শহরে থেকে দেখেছি। তিনি ভাইপোর একটি সামান্য ঘরে ভাইপোর দেয়া তিনি তার জীবন শেষ করেছিলেন। আজকে এই মুখ্যমন্ত্রীর ভাইপোকে আপনারা দেখুন, সেই ভাইপোকে আমি নাম দিয়েছি ভাইপো ব্যানার্জি।
আপনারা যারা কলকাতায় যান, বহু লোকই যান, হরিশ মুখার্জি রোড যেখানে হাজরা রোডের ওখানে মিশেছে, সেখানে দেখবেন একটা প্রাসাদের মতো 5 তলা বা 6 তলা বাড়ি, সামনে বহু চাকর বাকর পুলিশ তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। পুলিশ তাদের চাকর বাকর হয়ে গেছে, তাদের দলদাস হয়ে গেছে, পাহারা দিচ্ছে। আমার প্রশ্ন, এই যে ভাইপো ব্যানার্জি, এর বয়স 30-32 বছর, তুমি কত বড় নেতা হে? এত টাকা তুমি কামিয়েছো যে এত বড় বাড়ি করতে পেরেছো? শোনা যায় তোমার বাড়ির নিচে ভল্ট আছে। তুমি বলো দেখি, তো আমার বাড়ির নিচে ভল্ট নেই, বলো, আমরা শুনতে চাই। এই যে দুর্বৃত্ত ভাইপো ব্যানার্জি এ পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা চালাচ্ছে পিছিকে আড়ালে রেখে। আপনারা জানেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশের, কলকাতা পুলিশের নিযুক্ত হলে তার অফিস হয় লালবাজারে। আপনারা কখনো ভাবতে পারেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কালীঘাট থানার ওসি হিসেবে কাজ করছেন? এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কালীঘাট থানার ওসি হিসেবে কাজ করেন কারণ সে এই ভাইপো ব্যানার্জির এবং মমতা ব্যানার্জির যাবতীয় তোলাবাজির টাকা পয়সা তিনি সংগ্রহ করেন, তিনি সংগ্রহ করে উপযুক্ত জায়গায় পৌঁছে দেন। না হলে এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কখনো ওসির পদমর্যাদায় থাকতে পারতেন না। তাকে মমতা ব্যানার্জি রেখে দিয়েছেন। কোটি কোটি টাকা তারা পশ্চিমবঙ্গ থেকে লুটেছেন, পাঠিয়েছেন দুবাই, পাঠিয়েছেন থাইল্যান্ড। সেখানে বড় বড় হোটেল, বড় বড় অ্যাপার্টমেন্ট হাউস তৈরি করে রেখে দিয়েছেন। আর এখানে পশ্চিমবঙ্গে আমি তো গ্রাম ঘুরছি এখন, এর আগেও জানতাম, এখন তাহলে স্পষ্ট হয়ে উঠছে আমার চোখের সামনে যে খেটে খাওয়া মানুষ, সে তিনি অল্প মাইনের চাকরি করুন বা বেশি মাইনের চাকরি করুন, একটা বাড়ি করতে গিয়ে তার মাথার ঘাম, পায়ে ফেলা উপার্জন, তাকে সেই বাড়ি তৈরির পেছনে খরচা করতে গিয়ে তারপরেও পুরো বাড়িটা তৈরি হয়ে ওঠে না। তাহলে তোমাদের উত্তর দিতে হবে, এই যে চোর জোচ্চোর তোলাবাজ তৃণমূল, তোমাদের উত্তর দিতে হবে তোমাদের পকেটে এত টাকা কোথা থেকে আসে? কোথা থেকে আসে এত টাকা? এর উত্তর আমরা চাই। আমি তখন একদিন আদালতের বাইরের রাস্তায় দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম যে আমরা জানতে চাই এই অভিষেক ব্যানার্জি তার সম্পত্তির কোন অ্যাফিডেভিট অফ অ্যাসেটস, যেখানে সব সম্পত্তির তালিকা থাকবে, সেটা প্রকাশ করবেন কিনা। আজ পর্যন্ত সেই অ্যাফিডেভিট অফ অ্যাসেটস তিনি প্রকাশ করেননি। তার যারা দালাল, যারা চামচা, তাদের মধ্যে কেউ কেউ কালো গাউন গায়ে দিয়ে হাইকোর্টের বারান্দায় ঘুরে বেড়ান, কেউ কেউ আবার ভোটেও দাঁড়িয়ে যান। এই দালালরা বলেছে যে যে সম্পত্তির হিসেব ইলেকশন কমিশনকে দেয়া হয় ভোটের সময়, সেই সম্পত্তির হিসেব দেওয়া হবে। কিন্তু তোমার বেনামে থাকা থাইল্যান্ডের বাড়ি, দুবাইয়ের হোটেল, সেসব কোথায় যাবে? তুমি পশ্চিমবঙ্গের মানুষকে স্বাস্থ্য সাথী কার্ড দাও, তুমি দাও, তোমার পিসি দাও, এই দুজনে মিলে দাও, আর নিজে চোখের চিকিৎসা করাতে চলে যাও আমেরিকার হপকিন্স হসপিটালে। কেন যাও? তাহলে পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থাকে এইরকম জায়গায় তোমরা নিয়ে এসেছো যার উপর তোমার নিজেরই আস্থা নেই। তুমি নিজের চিকিৎসার জন্য চলে যাবে আমেরিকায় বা লন্ডনে, আর পশ্চিমবঙ্গের যারা সাধারণ মানুষ তাদের জন্য রেখে দেবে শুধু পশ্চিমবঙ্গের ধ্বংস হয়ে যাওয়ার স্বাস্থ্য ব্যবস্থা। আপনাদের নিশ্চয়ই এই অভিজ্ঞতা অনেকের হয়েছে যে কোনো সরকারি হসপিটালে গিয়ে মুমূর্ষু রোগীকে নিয়ে যদি একটা ট্রলির খোঁজ করেন, একটা ট্রলির তোলাবাজির টাকা হচ্ছে 300 টাকা আপনি একটি দালালের হাতে গুঁজে দেবেন, যে দালাল তৃণমূলের সদস্য। আপনারা খোঁজ দিলেই জানতে পারবেন, তার মুখ অনেকে চেনেন এলাকার মানুষেরা। তখনই তো আপনি একটা ট্রলি পেয়ে যাবেন। যখনই আপনি 7,000 টাকা দেবেন, তখন আপনি একটা ফ্রি বেড পাবেন। এর নাম নাকি ফ্রি বেড। যিনি একাই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে ছুটে এই তোলামূল সরকার, যাকে তিনি তোলামূল নাম দিয়েছেন, সেই তোলামূল সরকারের নাভিশ্বাস উঠিয়ে দিয়েছেন। তারা গদ্দার বলে, ওনাকে নাম করে না। মমতা ব্যানার্জি, তুমি নিজেও গদ্দার। কিভাবে গদ্দার সে ব্যাখ্যা অন্য বক্তারা করবেন। তোমার দলে একজন শিক্ষামন্ত্রী আছে বর্তমান,
তিনিও আগে সিপিএম করতেন, তিনি তোমার দলে এসে যোগ দিয়েছেন। তাকে তুমি কোনোদিন গদ্দার বলেছো? বলনি। চার্চিল তার সারা জীবনে 4 বার দল বদল করেছিলেন, প্রধানমন্ত্রী, ব্রিটেনের প্রধানমন্ত্রী চার্চিল। তাকে কেউ কোনোদিন গদ্দার বলেছে? বলেনি। মানুষের এটা গণতান্ত্রিক অধিকার। যদি কেউ মনে করেন যে একটি রাজনৈতিক দল ছেড়ে অন্য রাজনৈতিক দলে আসবেন, সে অধিকার তার আছে, এটা তার গণতান্ত্রিক অধিকার। তার জন্য তুমি তাকে গালাগাল করবে? নিজের দলে তুমি নিজে গদ্দার, তোমার নিজের দলে অনেক গদ্দার আছে, তাদেরকে কোনোদিন গালাগাল করেছো, গদ্দার বলেছো? বলনি। আমি আবার যেখানে থেমেছিলাম সেই লক্ষ্মীর ভান্ডারে ফিরে যাই। এই লক্ষ্মীর ভান্ডার একটা বিশেষ ভাওতাবাজি। আপনারা খোঁজ নিয়ে দেখুন, বিজেপির সরকার ভারতবর্ষে যে যে রাজ্যে আছে সেখানে এই লক্ষ্মীর ভান্ডার কেন অন্য নামে আরো অনেক বেশি টাকা সাধারণ মানুষের হাতে সরাসরি পৌঁছে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি, তুমি জানো ভালো করে যে এই টাকা তোমার ব্যক্তিগত টাকা নয়, তোমার ভাইপোর টাকা নয়, তোমার দলের অন্যান্য তোলাবাজ নেতাদের টাকা নয়। এই টাকা হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ যে ট্যাক্স দেয়, কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের কোষাগারে যে ট্যাক্সের ভাগ পাঠায়, সেই ট্যাক্সের টাকা থেকে তুমি এই লক্ষ্মীর ভান্ডার সকলের হাতে পৌঁছে দাও। এটা না তোমার টাকা, না তোমার কল্পনা শক্তি প্রসূত। তুমি এই লক্ষ্মীর ভান্ডারের কল্পনা করনি। এই লক্ষ্মীর ভান্ডারের কল্পনা করেছেন আপনারা যারা এখানে আছেন, সবাই শিক্ষিত মানুষ। আপনারা একজন বাঙালি অর্থনীতিবিদ, প্রেসিডেন্সি কলেজের ছাত্র, আমেরিকাতে পড়াতেন, এখন বয়স 83 বছর। তার নাম প্রণব বর্ধন, তার নাম আপনারা অনেকেই শুনেছেন। এই স্কিম প্রণব বর্ধনের স্কিম, এই স্কিম তোমার স্কিম নয়। মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেওয়ার যে ধারণা, যে তত্ত্ব, সেটা শুরু করেছিলেন, সেটা নিয়ে কথা বলা শুরু করেছিলেন মাননীয় শ্রী প্রণব বর্ধন। আজকে তুমি জালিয়াত একটা তরঙ্গে উঠে তুমি ক্ষমতায় আসীন হয়েছো, পরের তরঙ্গ থেকে হাওয়া হয়ে যাবে, পরের তরঙ্গে তুমি হাওয়া হয়ে যাবে, তুমি কোথাও থাকবে না, এটা জেনে রাখো। আজকে তার মাথা খারাপ হয়ে গেছে, সে ভারতের বিচার ব্যবস্থাকে আক্রমণ করে, মিথ্যে কথা বলে যে আমি দিচ্ছি লক্ষ্মীর ভান্ডারের টাকা। আদৌ যা নয়, এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আপনার আমার পকেটের ট্যাক্স থেকে আসে, সেই টাকা থেকে মানুষকে দেওয়া হয়। তোমার ক্ষমতা নেই এটা বন্ধ করার, কারো ক্ষমতা নেই। ভারতবর্ষে যখন কোনো কল্যাণকামী স্কিম চালু হয়েছে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত, কোনোটাই বন্ধ হয়নি, প্রত্যেকটা চলে, এটা জেনে রাখতে হবে। যখন ওরা ভোট চাইতে আসবে, ওদের কিছু চ্যাংড়া ছোড়াকে এখানে প্রার্থী করেছে, সে গালাগালি ছাড়া কিছুই করতে পারে না, সেটাই করে। তাদেরকে জিজ্ঞেস করবেন যে শিক্ষাটা ধ্বংস করলে কেন, স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন, খাদ্যমন্ত্রী জেলে কেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা কি মমতা ব্যানার্জির আঁচল থেকে আসে, না তার ভাইপোর পকেট থেকে আসে, কোথা থেকে আসে, এই প্রশ্নগুলো করবেন। তোমার মুখ্যমন্ত্রী, যাকে আমরা আর মুখ্যমন্ত্রী বলে মানি না, আমি তো মানিই না, কিভাবে বলতে পারেন যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নাকি বিজেপির বিচার ব্যবস্থা? কাল তিনি এই কথা বলেছেন, আপনারা নিশ্চয়ই সেই বক্তৃতার ক্লিপিং আপনাদের কাছে এসে পৌঁছেছে। আমি প্রশ্ন তুলেছি যে এখন খোঁজ নেবার সময় এসেছে যে এই মমতা ব্যানার্জি ভারতবর্ষের নাগরিক নাকি তিনি অন্য কোথাও থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন তিনি রোহিঙ্গা নন তো? এ প্রশ্ন আজ আমাদের তুলতে হবে। তুমি জেনে রাখো, তোমাকে নাক্ষত দিয়ে এই অভিযোগ ভারতবর্ষের বিচার ব্যবস্থা সম্বন্ধে, আমি গর্বিত যে বিচার ব্যবস্থায় আমাকে ইনক্লুড করা হয়েছিল। ভারত সরকার এবং সুপ্রিম কোর্ট যাকে ইনক্লুড করেছিল, সে এই বিচার ব্যবস্থা সম্বন্ধে অত্যন্ত গর্বিত। ভারতবর্ষের প্রতিটা মানুষ গর্বিত। অনেক ধরনের রায় অনেক সরকারের বিরুদ্ধে, অনেক রাজনৈতিক দলের বিরুদ্ধে যায়, তার জন্য ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে বলা হয়, কেউ বলেছে কোনোদিন যে এই বিচার ব্যবস্থা হচ্ছে বিজেপির বিচার ব্যবস্থা? যদি বিজেপির বিচার ব্যবস্থাই হবে, তাহলে ইলেকশন বন্ড কিভাবে সুপ্রিম কোর্ট সেটিসাইড করলো? নির্লজ্জ মিথ্যাচারী মুখ্যমন্ত্রী এই মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মনে রাখবেন,
আর বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা তার নেই। তাকে আমি ব্যক্তিগতভাবে আর মুখ্যমন্ত্রী বলে সম্বোধন করি না, আমি তাকে মমতা ব্যানার্জি বলি। এবং আমি আপনাদের কাছে আবেদন জানাবো যে এই মমতা ব্যানার্জিকে আর মুখ্যমন্ত্রী হিসেবে সম্বোধন করবেন না, তাকে মমতা ব্যানার্জি বলবেন। তিনি ওই আসনে, যে আসনে বিধান রায়, প্রফুল্ল সেন ইত্যাদিরা বসেছিলেন, অজয় মুখার্জির মতো মানুষ বসেছিলেন, এই অজয় মুখার্জি এই তমলুকের মানুষ বসেছিলেন, প্রফুল্ল সেন আরামবাগের মানুষ, বিধান রায় কলকাতারই মানুষ, এরা যারা বসেছিলেন সেই আসনে বসার যোগ্যতা তুমি জোচ্চোর একটা দলের প্রধান, তোমার সেই ক্ষমতা নেই। আজ আর বিশেষ কিছু বলবো না, বক্তব্য দীর্ঘায়িত করব না। রাজনীতির রাজপুত্র, মেদিনীপুরের সফল নেতা শুভেন্দু বাবু আমাদের মধ্যে হাজির হয়েছেন। তিনি এবার বলবেন, কিছুক্ষণের মধ্যেই বলবেন, আপনারা অপেক্ষা করুন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম, শুধু 3টে প্রশ্ন রেখে গেলাম। স্বাস্থ্য কেন ধ্বংস করেছো, শিক্ষা কেন ধ্বংস করেছো, লক্ষ্মীর ভান্ডারের টাকা কার, ভারতবর্ষের বিচার বিভাগকে কেন আক্রমণ করেছো এইভাবে? বিচার বিভাগ কখনো কোনো দলের বিচার বিভাগ হতে পারে? আসলে এই মুখ্যমন্ত্রীর, এই লোকটির, এই ভদ্রমহিলার আসন নড়ে গেছে, তিনি থরথর করে কাঁপছেন। তিনি বুঝে গেছেন বিসর্জনের বাজনা বেজে গেছে, মানুষ আর তার পাশে